দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির নানা বিষয় নিয়ে প্রতিদিন দুপুর 1টা থেকেই আপনাদের সঙ্গে আমরা যুক্ত হই এবং সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে সম্মানিত অতিথিরা যুক্ত থাকেন। দর্শক আজকে যেমন বৃহস্পতিবার, ঠিক পরের বৃহস্পতিবারে ঘোষণা হতে যাচ্ছে আগামী অর্থ বছর অর্থাৎ 2022-23 অর্থ বছরের বাজেট। প্রায় 7 লক্ষ কোটি টাকার সেই বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। বাজেট ঘিরে এরই মধ্যে আমরা দেখেছি প্রায় সব মহলেই প্রত্যাশা তৈরি হয়েছে কি আসবে বাজেটে, সেই সেক্টরের জন্য কি থাকবে। আমরা ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই বাজেট ও পুঁজিবাজার। আমরা জানি যে পুঁজিবাজারে খানিক আস্থা রয়েছে, খানিক আস্থা নেই, অর্থাৎ এমন একটি টালমাটাল অবস্থা গত কয়েক মাস ধরে আমরা পুঁজিবাজারে দেখতে পাচ্ছি এবং এই পুঁজিবাজারের কল্যাণে বাজেটে কিন্তু বেশ কিছু সুপারিশ আমরা দেখেছি এরই মধ্যে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর বাইরে বিনিয়োগকারী ঐক্য পরিষদ সহ অনেকেই বাজেট ঘিরে তাদের দাবি পেশ করেছেন সরকারের কাছে। সেগুলো কতটুকু বাস্তবায়ন হয় এবং আমরা দেখি বাজেটে গেল কয়েক বছর ধরেই অপ্রদর্শিত যে অর্থ রয়েছে সেটি পুঁজিবাজারে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়। যদিও গত বছর আমরা দেখেছি সেই বেশি ট্যাক্সের কারণে কিন্তু অনেক বেশি এই সুযোগ থাকার পরেও খুব বেশি বিনিয়োগ পুঁজিবাজারে আসেনি। আমি শুরুতেই পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে এই বিষয়ে যারা কথা বলতে যুক্ত হয়েছেন। 3 জন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। যুক্ত হয়েছেন জনাব মোস্তাক আহমেদ সাদিক, তিনি সাবেক সভাপতি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান, তিনি সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বিএমবিএ। আমাদের সঙ্গে একজন পুঁজিবাজার বিশ্লেষক যুক্ত হয়েছেন, তিনি জনাব মাহমুদ হোসেন এফসিএ। আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব। তবে যাবার আগে বাজেট বিষয়ে আমার তৈরি একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসতে চাই। চলতি 2021-22 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজার, আবাসন সহ কয়েকটি খাতে দেয়া হয় কালো টাকা সাদা করার সুযোগ। 25% কর দিয়ে যে কোনো পরিমাণ টাকার শেয়ার কেনা যাবে বলে জানান অর্থমন্ত্রী। তবে তাতে মোটেই সাড়া মেলেনি। এর আগের অর্থ বছর যেখানে অপ্রদর্শিত আয় বৈধ হয়েছে প্রায় 20,000 কোটি টাকা, চলতি অর্থ বছরের 9 মাসে সেখানে বৈধ হয়েছে 300 কোটি টাকা। এর মধ্যে মাত্র 10 কোটি টাকার মতো বিনিয়োগ হয়েছে পুঁজিবাজারে। বাজেটটাকে খুব ব্যালেন্স একটা বাজেট করতে হবে এবং এই বাজেটে পুঁজিবাজারের জন্য কয়েকটা জিনিস করা দরকার বলে আমি মনে করি। যে বিদেশ থেকে টাকা যদি কেউ নিয়ে আসে সেটা কোনো সোর্স জিজ্ঞেস করা হবে না। কয়েক মাস ধরেই গতিহীন দেশের 2 পুঁজিবাজার। চলতি অর্থ বছরেই বিনিয়োগকারীদের বাজার মূলধন খোয়া গেছে প্রায় 60,000 কোটি টাকা। এমন পরিস্থিতিতে বাজারকে উজ্জীবিত করতে বেশ কিছু দাবি জানিয়েছে ডিএসসি কর্তৃপক্ষ, যার মধ্যে বন্ড মার্কেটকে জনপ্রিয় করতে সুদের উপর কর অব্যাহতি, ভালো মানের কোম্পানিকে বাজারে নিয়ে আসতে কর্পোরেট কর হার 5% কমানো, অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে সরকারি কর 5% করা সহ বেশ কিছু দাবি লিখিত আকারে দিয়েছে ডিএসসি। আমাদের শেয়ার মার্কেটের অনেক লিমিটেশনস আছে, তারপরও আমরা একটু একটু করে এগোচ্ছি এবং এটা সম্ভব হয়েছে সরকারের নীতি সহায়তা এবং সেই সাথে আমরা যারা কাজ করছি তাদের সকলের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। তবে সরকারের নীতি সহায়তা ছাড়া এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। অপ্রদর্শিত অর্থ বাজারে আনতে চোখ আছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থারও। বিএসইসি চেয়ারম্যান বলছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতেও শেয়ার বাজার ভূমিকা রাখতে পারে। জিনিসটা আমিও যে খুব পছন্দ করি তা না, আনইথিক্যাল হয়, কিন্তু তারপরও আনডিসক্লোজ মানিটা আমাদের ফরম্যাট চ্যানেলে নিয়ে আসার জন্য কোনো একটা রাস্তা রাখতে হবে, যাতে সবাই বিদেশে টাকা সরিয়ে না ফেলে এই দেশে কোনো একটা কোথাও বিনিয়োগ করে সেটাকে আবার আমাদের ফর্মাল চ্যানেলে এনে এটাকে দেশের সাথে কাজে লাগে। এদিকে বাজেটের আগেই কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের 2 পুঁজিবাজার। 2010 সালের বড় ধসের পর কেটে গেছে একটি যুগ, তবে পুঁজিবাজারে কাঙ্ক্ষিত আস্থা ফেরেনি সাধারণ বিনিয়োগকারীদের। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের বাজেট নিয়েও বেশ কিছু দাবি দেওয়া রয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্টদের। বাজেটে সেই দাবি দেওয়া পূরণ করে খোয়া যাওয়া আস্থা কতটুকু ফিরে আসবে বিনিয়োগকারীদের, সেটি দেখার অপেক্ষায়। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা আলোচনা যেতে চাই এবার জনাব মোস্তাক আহমেদ সাদিক, শুরুতেই আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে ডিএসসির থেকে তারপরে যারা বিনিয়োগকারী ঐক্য পরিষদ রয়েছে তাদেরও কিছু দাবি দেওয়া রয়েছে আমার জানা মতে, এবং আরও হয়তো অনেকেরই দাবি দেওয়া রয়েছে বাজেট ঘিরে। নিশ্চয়ই ডিবি এর পক্ষ থেকেও দাবি দেওয়া রয়েছে কিছু। আপনি বলবেন যে মোটা দাগে আসলে এখন পুঁজিবাজারের কল্যাণে কোন বিষয়গুলো বাজেটে অবশ্যই দেখা উচিত। আমরা কালো টাকার বিষয়ে আলোচনা সেটি পরে আসবো। আমরা শুরুতে জানতে চাইবো আপনার কাছে যে কোন কোন বিষয়গুলোতে এখন আসলে গুরুত্ব দেওয়া উচিত। জনাব মোস্তাক সাদিক, দেখেন আমরা প্রত্যেক বছর বলে আসি বাজেট আসলে আমাদের কাছ থেকে একটা চাওয়া হয়, মন্তব্য চাওয়া হয় বাজেট সম্বন্ধে কিছু চাহিদা পাঠায়
কিন্তু এই পাঠানো পর্যন্তই হয়। এই পর্যন্ত একটা একটা করে আপনাকে বলি যে আমাদের ডাবল ট্যাক্সেশন হচ্ছে। ডাবল ট্যাক্সেশনটা কিভাবে হচ্ছে? ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করে, লভ্যাংশ যখন ঘোষণা করে একটা কোম্পানি, তখন ফুল ট্যাক্স পে করে কিন্তু লভ্যাংশটা দেয়। তারপরে আবার যখন বিনিয়োগকারীর কাছে আবার ডিভিডেন্ড দেওয়া হয়, তখন আবার অ্যাড সোর্সের ট্যাক্স কেটে নেওয়া হয়। বিনিয়োগকারী আবার যখন তার রিটার্নে সাবমিট করে, তখন রিটার্নের ওই যে কাইটে নিল, তার উপর যেটা হইলো আবার এটার উপর ট্যাক্স হয়। এইভাবে যখন ট্যাক্সেশন হতে থাকে, তখন সাধারণ এইটা নিয়ে আমরা বহুবার বলছি, মন্ত্রী মহোদয় আমাদের লোক প্রতিবারই এগ্রি করেন যে এটা ঠিক না, এটা ডাবল ট্যাক্সেশন হচ্ছে, এটা ঠিক আছে, এটা কেটে এটা হবে না। আমাদের প্রয়াত মন্ত্রী সাহেব আমাদের লোক কথা দিছিলেন, এই বর্তমান মন্ত্রীও কথা বলেন। বর্তমান মন্ত্রী এবার বলছেন 3টা চমক আছে বাজেটে, বা পুঁজিবাজার নিয়ে 3টা চমক দেখাবেন। আল্লাহ জানে কি চমক আসবে। আমরা আশা করব এই যে আমাদের কর্পোরেট ট্যাক্স, আমাদের লভ্যাংশের উপর ট্যাক্স, তারপরে মানে এগুলো যদি একটা না হয়, সুরাহা না হয়, তাহলে বিনিয়োগকারীরা কিন্তু কোনো আস্থা ফিরে পাচ্ছে না যে বারবারই বাজেট আসে, বাজেট আমাদেরকে পুঁজিবাজারের জন্য কি দেয়। খুব সুন্দর করে বলেছেন জনাব মোস্তাক স্যার। একটি বিষয় কি বলবেন যে আমরা জানি যে কর্পোরেট ট্যাক্স যেগুলো তালিকাভুক্ত কোম্পানি, সেক্ষেত্রে 5.5%, এটি আপনারা বেশিরভাগ পক্ষই বলেছেন 5% কমিয়ে আনার কথা। এটি আসলে স্টকের যোগান বাড়াবে হয়তো ভালো স্টকের বাজারে, কিন্তু পুঁজির যোগান। জি সুলতান সাহেব, আমি একটা জিনিস বলে রাখি, কর্পোরেট ট্যাক্স নিয়ে আমরা যে কথাটা বলি, যখন যেগুলি লিস্টেড কোম্পানি, সে কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট টু এভরিবডি, সমাজের কাছে, ইনকাম ট্যাক্সের লোকের কাছে, সবার কাছে সে ওপেন। কিন্তু যে লিস্টেড না, প্রাইভেট সেক্টরে আছে, তার তো অনেক কিছু গোপন করার আছে। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, মানে এই যে যারা বিস্কিট ফ্যাক্টরি আছে, ড্রিঙ্কস ফ্যাক্টরি আছে, কয়টা বা সিগারেট ফ্যাক্টরি কয়টা লিস্টেড হয়েছে? কেউ লিস্টেড হয় না। কারণটা কি? যে তাদের এখানে কিছুটা কভার করার মতো জায়গা রাখে, মানে যারা ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা জায়গা আছে। তাদেরকে যদি ওই ট্যাক্স যারা দেয় তাদের সঙ্গে একত্র করে ফেলান, তাহলে কে আসবে এই কর্পোরেট ট্যাক্স দিয়া মানে আপনার লিস্টেড হতে? লিস্টেড আর আনলিস্টেড এর মধ্যে যে একটা তফাৎ বা একটা বেনিফিট থাকে, তাতে কেউ আসবে না এখানে শেয়ার বাজারে লিস্টেড হওয়ার জন্য। তফাৎটা এখন রয়েছে ছোট পরিসর, আপনি বলছেন এই ব্যবধানটা আরো বাড়ানোর জন্য। আপনারা সবাই জি জনাব সাদিক, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা জনাব সাইদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। আপনারা নিশ্চয়ই কোনো দাবি দাওয়া বা বাজেট ঘিরে দিয়েছেন, আর যেগুলো আমরা এর মধ্যে মোটা দাগে শুনলাম যে ডিএসসির পক্ষ থেকে যেগুলো, আপনাদের কথা কি এইগুলোই নাকি এর বাইরে অন্য কোনো দাবি দেওয়া রয়েছে আপনাদের? আমাদের দেখেন, আমাদের পুঁজিবাজার সংক্রান্ত দাবি দেওয়া কিন্তু স্টক এক্সচেঞ্জ বা আমাদের প্রায় একই রকম বলা যায়। আমরাও কর্পোরেট ট্যাক্স কমানোর জন্য বলেছি, লভ্যাংশের উপর ট্যাক্স প্রত্যাহার করতে বলেছি, এবং মার্চেন্ট ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠান নয় বিদায় তাদের ট্যাক্স রেট কমানো। কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠান না, বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো সুযোগ সুবিধাও ভোগ করে না, কিন্তু আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের মতো 37.5% হারে কর ধার্য করা আছে মার্চেন্ট ব্যাংকের উপরে। সেটাকে আমরা অন্যান্য লিমিটেড কোম্পানির মতো সাধারণ ক্যাটাগরিতে নিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এখানে লভ্যাংশের যে বিষয়টা মোস্তাক ভাই যথার্থই বলেছেন, এটা শুধুমাত্র আমাদের ডাবল ট্যাক্সেশন না, এটা আসলে মাল্টি লেয়ারে ট্যাক্স হয়। যেমন একটা উদাহরণ বলি, প্রথম তারা কর্পোরেট ডিভিডেন্ড ডিক্লারেশনের আগে ওই কোম্পানির জন্য প্রযোজ্য ট্যাক্সটুকু প্রদান করার পরে যখন কোনো প্রতিষ্ঠানের ডিভিডেন্ড থাকে, সেখানে 20% কেটে তাকে দেওয়া হচ্ছে। ওই প্রতিষ্ঠান আবার গিয়ে যখন নাকি তার ইনকামে যোগ করে ডিভিডেন্ড দিচ্ছে, সেখানে আপনি যখন বা কোনো ইন্ডিভিজুয়াল যখন ডিভিডেন্ডটা নিচ্ছে, সেখানে কিন্তু আবার সেটা দিচ্ছে। মানে এটা কিন্তু নেভার এন্ডিং প্রসেসে চলতেছে এখন আমাদের এই যে ট্যাক্স, ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্সটা। তাহলে এটা কি করা যায়? জনাব সাদেকও এই কথাই বললেন। এইটাকে আমরা বলেছি লভ্যাংশের উপরে ট্যাক্সটি প্রত্যাহার করা হলে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের। এখন কি হচ্ছে, এখন একটা ভারসাম্যহীন অবস্থায় আছি আমরা, কারণ আমাদের ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স নেই, লভ্যাংশের উপরে মাল্টিপল লেভেল ট্যাক্স হচ্ছে। তো সেই কারণে
আমাদের কিন্তু বাজারে যে অস্থিরতাটা তৈরি হওয়ার মূল কারণ হলো আমাদের বিনিয়োগকারীরা স্বল্প সময়ে ট্রেড করে ক্যাপিটাল গেইন নিতে চায়। জি, তো এই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তৈরি হচ্ছে না, এবং সেইটাই কিন্তু বাজারে অস্থিরতা তৈরি করার জন্য অনেক ক্ষেত্রেই ভূমিকা রাখে। সেই জন্য আমরা বলছি যে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তখনই তৈরি হবে যখন বিনিয়োগকারী দেখবে যে এই দীর্ঘমেয়াদী বিনিয়োগে চার লাভ। এখন আমাদের যে অবস্থা হচ্ছে, কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরেও যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছেন তাদেরকে কিন্তু সর্বোচ্চ হারে আবার ট্যাক্স দিতে হয়। ওনাদের ইন্ডিভিজুয়াল লেভেলে যেই ট্যাক্স রেট প্রযোজ্য সেইটা দিতে হয়। সেইটা দেওয়ার পরে যেই পরিমাণ তাদের হাতে থাকে রিমেইনিং বেনিফিট, সেইটাতে এটা তারা লুক্রেটিভ মনে করে না, যার কারণে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগটা তৈরি হচ্ছে না। তো আমরা মনে করি এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ তৈরি করার জন্য, বিনিয়োগকারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের লভ্যাংশের উপরে ট্যাক্সটা প্রত্যাহার করা উচিত, যেহেতু কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরে এটা দেওয়া হচ্ছে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের বাজারে আসলে ট্রেডিং যেই মেন্টালিটি বিনিয়োগকারীদের, এটি কিন্তু বাজারকে দীর্ঘমেয়াদে ভালো করতে একটি বড় অন্তরায় তৈরি করছে। এই ক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কথা বলছেন, আমি সেই প্রশ্নটি নিয়ে জনাব মাহমুদ হোসেন এফসি আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যেই দাবি দাওয়াগুলো ডিএসসির পক্ষ থেকে দেওয়া হলো, জনাব সাইদুর রহমান, মোস্তাক আহমেদ সাদিক যেই কথাগুলো বলছেন, মোটা দাগে যদি বলি কর্পোরেট কর হার যদি আরও কমিয়ে আনা হয় তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো কোম্পানি বাজারে হয়তো বা আসতে উৎসাহিত হবেন। কিন্তু কথা হচ্ছে ভালো বিনিয়োগ বাজারে আনতে বাজেটে কি ধরনের দিক নির্দেশনা থাকা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের পুঁজিবাজারের এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থার মেইন ইস্যুস কিন্তু আপনার হচ্ছে বাজারে ভালো স্ক্রিপ্ট নাই, বা বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে গেলে তেমন একটা নাই, বা ইভেন দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীও নাই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা কিন্তু ডে ট্রেডার হিসাবে কাজ করছে। এবং সাইদুল ভাই বা মুস্তাক সাদিক ভাই ঠিকই বলছেন, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে যদি আপনার যে অবস্থায় নিতে চাওয়া হচ্ছে বা বাংলাদেশের অর্থনীতির সাথে সংগতিপূর্ণ অবস্থায় যদি নিতে হয়, সেখানে যেমন ডিভিডেন্ডের উপর আপনার যে ট্যাক্স আছে, এটা যেমন আপনার মনে করেন, আমিও আপনার একমত যে এটা উইথড্র করা উচিত, অথবা at minimum once tax, তারপরে যার কাছেই এটা যায় তার কাছে যেন এটা আনট্যাক্সড থাকে, দ্বিতীয়বার যেন ট্যাক্স না হয়, সেই রকম একটা আপনার রিফর্ম দরকার ট্যাক্স লয়ে। এট দ্য সেম টাইম আমরা যদি পাশ্চাত্যের বা পাশাপাশি দেশের সাথেও তুলনা করি, আমাদের এখানে কর্পোরেট ট্যাক্স রেট যেমন বেশি, আবার লিস্টেড কোম্পানি নন লিস্টেড কোম্পানি কিন্তু আপনার মনে করেন ট্যাক্সের ডিফারেন্সটা খুবই কম। এটাও বাড়ানো দরকার, কারণ পুঁজি বাজার থেকে যারা দীর্ঘমেয়াদে টাকা রেইজ করবে তাদের জন্য যদি ইনসেন্টিভ না দেয়া হয়, এটা যদি একটা আপনার লুক্রেটিভ সোর্স না করা হয়, এবং এট দ্য সেম টাইম ব্যাংকিং সেক্টর থেকে যদি আপনার এই স্বল্প রেটে তাদেরকে ফান্ড দেয়া হয়, তাহলে তারা কেন ক্যাপিটাল মার্কেটে আসবে? কাজেই এই দুইটার একটা তুলনামূলক আপনার অবস্থান বিবেচনা করে তারা যেন পুঁজি বাজারে আসে, এরকম একটা কিন্তু আপনার ইনসেন্টিভ তাদের দিতে হবে। যদি না দেয়া যায়, এই যে আমরা একটা টেম্পোরারি সলিউশন হিসাবে কর্পোরেটকে বিজনেস এক্সপানশনের জন্য বা ইন্ডাস্ট্রি প্রজেক্ট লোনের জন্য যে ব্যাংকিং সেক্টর থেকে লোন দিচ্ছি, যেটা বিশ্বের অন্য কোনো দেশে তেমন ভাবে নাই, এটা কিন্তু একটা সাস্টেনেবল সলিউশন না। বা আমরা যে মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, সেখানে তো একদম এটা মানানসই না। এখানে নিতেই হবে, কারণ পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া অর্থনীতিকে সাপোর্ট করার অন্য কোনো কিন্তু বিকল্প নাই। এবং এট দ্য সেম টাইম আমি আর একটা পয়েন্ট বলবো যে আপনার পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার কিন্তু খুবই দরকার। এই সংস্কারটা আপনার যেন কাগজে কলমে না থাকে, এটার যেন সত্যিকার অর্থেই সংস্কার হয়। জনাব মাহমুদ হোসেন, আপনাকে আমি এর মধ্যে একটু যদি যুক্ত করতে চাই। আপনি যেটি বলছেন খুবই সুন্দর কথা বলছেন। আমরা সারা বিশ্বব্যাপী সেই প্র্যাকটিসটি দেখি যে পুঁজিবাজার থেকে আসলে দীর্ঘমেয়াদী যেই মূলধন সেটি সংগ্রহ করা হয়। আমাদের দেশে আমরা দেখছি যে একদিকে ব্যাংক লোন নেওয়ার ফলে যেটি হচ্ছে, ব্যাংকে প্রচুর ডিফল্টার বাড়ছে, অন্যদিকে আবার পুঁজিবাজারের প্রতিও কোম্পানিগুলোর আস্থা নেই। তাহলে আসলে দীর্ঘমেয়াদী মানে মূলধনের জন্য কোন দিকে যাবে?
দেখুন, এটাই বলছি যে পুঁজি বাজারকে ওই রকম আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে, সো দ্যাট যেন আপনার ইন্ডাস্ট্রি গুলা, আপনার ইন্ডাস্ট্রি লোনের জন্য যেন পুঁজি বাজারে আছে ওরকম ইনসেনটিভ দিতে হবে এবং ইজিয়ার করতে হবে, এবং পলিসি রিফর্মের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে যেন কম যায় সেটাও কিন্তু আপনার এনশিওর করতে হবে। কারণ আলটিমেটলি এটা কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে, ইভেন প্রাইভেট ব্যাংক থেকে লোন নিলে এটা কিন্তু আপামর জনসাধারণের উপরই প্রেসার আছে। কারণ আপনি দেখেন ওখানে আলটিমেটলি যে লোন ডিফল্টিং কালচারটা হচ্ছে, এবং সেখানে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কথা বললেও সরকারকেই কিন্তু ক্যাপিটাল এডিকুয়েসি ঠিক রাখার জন্য ওই বাজেটারি অ্যালোকেশন দিতে হয়। তো আলটিমেটলি কিন্তু এটা পাবলিকের টাকাই যাচ্ছে। এখন এই টাকাটা যদি আপনার পুঁজি বাজারে আপনার ট্যাক্স কমানোর মাধ্যমে ছাড় দেওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা সাস্টেনেবল সলিউশন হবে এবং কোম্পানিগুলো এখানে আসবে এবং এখানে কিন্তু আপনার ওভাবে ডিফল্টও হবে না। এবং বর্তমানে নিয়ন্ত্রণকারী সংস্থা নন পারফর্মিং কোম্পানিগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য যেরকম অল্টারনেটিভ আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড গঠন করে দিচ্ছে, তাদের সাথে বসছে, সেটা কিন্তু সত্যি প্রশংসিত এবং সেখানে আপনার বিনিয়োগকারীদের স্বার্থটা কিন্তু তারা দেখছেন। তো যেখানে এরকম একটা স্বার্থ দেখার ইফিসিয়েন্ট সিস্টেম আছে, সেখানে গভর্নমেন্টের যে আপনার রাষ্ট্রীয় যে ভর্তুকিটা সেটা ওই আপনার লোন ডিফল্টিং এ না দিয়ে পুঁজি বাজারে ইনসেনটিভ দিয়ে ইন্ডাস্ট্রি গুলোকে পুঁজি বাজার থেকে টাকা রেজ করতে দিলে কিন্তু এটা ভালো হবে। আমার লাস্ট পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম, পুঁজি বাজারের প্রাতিষ্ঠানিক সংস্কার যেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন করা হলো, এটা কি অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছে? এটা কিন্তু ওই কাগজে কলমেই রয়েছে। ওনারা অনেকটা আইনের চাপে পড়ে কিছু করলো, তারপর প্র্যাকটিক্যালি যেটা করা দরকার মানে রিয়াল ডিমিউচুয়ালাইজেশন হওয়ার জন্য এটা কিন্তু ওনারা করছেন না, এবং এটা দেখভাল করার জন্য কার্যকরী একটা ব্যবস্থাও যে আছে তাও কিন্তু বলবো না, কারণ ওদিকে কেউ কথা বলছে না। কারণ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগুলো কেন যেন আমাকে বলতেই হচ্ছে একটা পলিসি ইফোর্টের মাধ্যমে তাদের ইন্টারেস্টটা বজায় রাখছে, যেটা আপনার পুঁজিবাজার গঠনের জন্য ওই রকম কিন্তু পজিটিভ হচ্ছে না, বা রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করার জন্য কিন্তু পজিটিভ হচ্ছে না। কাজেই প্রাতিষ্ঠানিক আপনার সংস্কার দরকার। ইভেন ব্যাংকের মাধ্যমে যে ইনভেস্টমেন্টটা করানো হচ্ছে প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্ট নামে, সেটাও কিন্তু সাস্টেনেবল না। কারণ ব্যাংক শর্ট টার্মের ফান্ড নিয়ে লং টার্মে ক্যাপিটাল মার্কেটে সে কিভাবে থাকবে, এবং বাংলাদেশ ব্যাংকের যে রিলিভেন্ট পলিসি সেটাও কিন্তু কন্ডিউসিভ না। কারণ তাকে ওই যে আপনার মার্কেট এক্সপোজারের কথা বলেন বা বিভিন্ন রকম রেগুলেশনের কথা বলেন, তাকে ফোর্স সেলস করতে হয়। এই পলিসিগুলোর কিন্তু একটা সমন্বয় দরকার, এবং পুঁজিবাজারের ইন্টারেস্টটা মাথায় রেখেই এই সমন্বয়টা করা দরকার। আপনি বলছেন যে ডিএসসি, বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এই সবগুলো সংস্থার মধ্যে একটি সমন্বয় করে যদি বাজারে আমরা আসলে দীর্ঘমেয়াদী পলিসি নিতে পারি, তাহলে হয়তো বা আস্থার জায়গায় কিছুটা হলেও ফিরে আসবে। পলিসি রিফর্মও হতে হবে, সো দ্যাট এটা বাধ্য হয়। বাংলাদেশ ব্যাংক মানি মার্কেটের লিডার হয়ে একাই যেন ইচ্ছা করে এমন কোন পলিসি না দিতে পারে যেটা পুঁজিবাজারের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, যেটা এখন করছে। এটা কিন্তু আনফরচুনেট। জি জনাব মাহমুদ হোসেন এফসিএ থাকুন আমাদের সঙ্গে। আমরা ছোটটি বিরতিতে যাব, তবে যাবার আগে একটু ছোট করে বলে নেই, সেটা হচ্ছে আমরা এই বছর যতটুকু শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হচ্ছে দেশের বাইরে যেই অর্থগুলো চলে গিয়েছিল সেইগুলো ফিরে আনার জন্য সরকার এবার এক বছর জন্য সুযোগ দিতে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন যে পুঁজিবাজারে এখান থেকে একটি বড় অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা কি মনে করেন সেই বিষয় নিয়ে আসবো আপনাদের কাছে, তবে ছোট্ট একটি বিরতির পরে। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বিশ্ববাংলা অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি বাজেট ও পুঁজিবাজার। বিরতিতে যাবার আগে আমাদের সঙ্গে সম্মানিত তিনজন অতিথি যুক্ত রয়েছেন, যেমনটি আপনি এর মধ্যে জেনেছেন, এবং তিনজনই খুব সুন্দর করে পুঁজিবাজার এবং বাজেট প্রত্যাশা নিয়ে বলছিলেন। আমরা একটু জানতে চাই, জনাব সাইদুর রহমান আপনার কাছে একটু আসতে চাই যে আমরা গত বছর দেখলাম কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ যেটাই বলি না কেন সেটি সাদা করার সুযোগ দেওয়া হলো বাজেটে, কিন্তু পুরো 9 মাসের যে চিত্র বলছে এনবিআর হিসেব অনুযায়ী সেটি হচ্ছে মাত্র 10 কোটি টাকার মতো পুঁজিবাজার এসেছে। এত কম পরিমাণ কেন? নাকি অতিরিক্ত ট্যাক্স, এখানে প্রায় 25% ট্যাক্স দিতে হয়, সেই কারণে আসছে না? আবার এই বছর আমরা শুনছি যে দেশের বাইরে থেকেও যে বিনিয়োগগুলো দেশের মানে যে অর্থগুলো দেশের বাইরে চলে গিয়েছিল সেটি এক বছরের জন্য এই দেশে আনার সুযোগ দেওয়া হতে পারে। আপনি সব মিলিয়ে বিষয়টাকে কিভাবে দেখবেন এবং কি করলে পরে এই ধরনের অর্থ বেশি করে পুঁজিবাজারে বিনিয়োগ হতে পারে? আমি আপনাকে প্রথমে বলতে চাই যে অ্যাকচুয়ালি কালো টাকার সাথে বা
সমাজের নীতি বহির্ভূত টাকার সাথে আমরা একমত না। আমরা বলতে চাই যে সকল টাকা যে কোনো কারণে হোক ট্যাক্স প্রদান করা হয় নাই, ট্যাক্স নেটের বাইরে আছে, সেই সকল টাকাগুলোকে আমরা অপ্রদর্শিত অর্থ হিসাবে বিবেচনা করি। এই অপ্রদর্শিত অর্থগুলা যখন ট্যাক্স নেটের বাইরে থাকবে রিয়েল ইকোনমিতে কাজ করে না। তো রিয়েল ইকোনমিতে আনার জন্য কোনো একটা চ্যানেল বা কোনো একটা সাপোর্ট দরকার। সেই জন্য আমরা বলছি যে পুঁজিবাজারের মাধ্যমে সেই টাকাগুলোকে যদি নিয়ে আসা হয়, অর্থনীতি যেমন গতিশীল হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আর এই সুযোগটা যখন আপনি দিবেন না, তখন সেই অর্থ কিন্তু অপব্যবহারের একটা সুযোগ থেকে যায়। তো এই অপ্রদর্শিত অর্থ অপব্যবহারের চেয়ে আগামী দিনে অর্থনীতির যে চ্যালেঞ্জ আছে, ডেভেলপমেন্টের যে চ্যালেঞ্জ আছে, সেটা মোকাবেলা করার জন্য মূল ধারায় নিয়ে আসা দরকার। কারণ কোভিড পরবর্তী সারা বিশ্বেই কিন্তু একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে সকল দেশই, উন্নত বিশ্ব বলেন, আমাদের মতো বিশ্ব দেশ বলেন, সব জায়গাতেই কম বেশি সেটার প্রভাব আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অর্থটাকে যথাযথভাবে এখন কাজে লাগালে সেটা আমাদের ইকোনমির গতিশীলতা বাড়াবে, কর্মসংস্থান বাড়াবে। সেই জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ জনাব সাইদুর রহমান আপনাকে। জনাব মোস্তাক আহমেদ সাদিক, আপনার কাছে একটু এই প্রশ্নটি নিয়ে আসতে চাই। বিষয়টিকে অবশ্যই আপনারা বলবেন যে এটি নীতির বহির্ভূত। আমরা দেখি যে কর্পোরেট ট্যাক্স দিতে হয় একটা কোম্পানিকে সারা বছর ধরে কষ্ট করে কাজ করার পরে, তারপরে যদি তালিকাভুক্ত হয় তাও তাকে 5.5% ট্যাক্স দিতে হয়। অন্যদিকে যেমনটি যে দাবিগুলো উঠেছে ডিএসসির পক্ষ থেকে আমরা দেখেছি যে অপ্রদর্শিত অর্থ যদি পুঁজিবাজারে নিয়ে আসা হয় তাহলে 5% ট্যাক্স দিয়েই তাকে দেওয়ার দাবি তুলেছে তারা। এইটিকে আপনি কিভাবে কি মনে করেন? আসলে ট্যাক্স কি 5% হওয়া উচিত না আরো বেশি হওয়া উচিত? আবার বেশি ট্যাক্স হলেও তো খুব বেশি আসছে না। আমাকে বলতে দেন তাহলে আমি বলবো যারা লিস্টেড পুঁজিবাজারে যারা আসছে তাদের অডিট হয়, ইন্টারনাল অডিট হয়, তারপরে তারা লভ্যাংশ ঘোষণা করে এবং তাদের বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ দিতে হয়। কিন্তু যারা লিস্টেড না তাদের কিন্তু একজন অডিটর দেয়, অডিট করে তারা নিজেরা ইয়ে করে, তাদের কারো কাছে জবাবদিহিতা দিতে হয় না, তারা জবাবদিহিতার কোনো আওতায় আসে না। কিন্তু লিস্টেড কোম্পানিগুলো তারা বহু কর্নারের কাছে জবাবদিহিতা করতে হয়, তারা শেয়ার হোল্ডারের কাছে জবাবদিহি করতে হয়, তারা সিকিউরিটি এক্সচেঞ্জের কাছে জবাবদিহি করতে হয়, তারা বাংলাদেশ ব্যাংকের কাছে জবাবদিহি করতে হয়, তারা বিভিন্ন সেক্টর ওয়াইজ জবাবদিহিতা করতে হয়। তাদের স্বচ্ছতা বেশি, অনেক বেশি। তো আপনি তাকে একটা বেনিফিট দিবেন না, তাকে একটা ইনসেন্টিভ দিবেন না, তাহলে কেমনে হবে? কেন আসবে সে বলেন? তো কেন আসবে? তাহলে তো আমি প্রাইভেট সেক্টরে থাকলে, আমি যদি লিস্টেড না হয়, আমি তো সবকিছু গুঞ্জাইশ করতে পারবো, আমি সেই সুযোগটা আমি পাচ্ছি। আর আমি একটুখানি সাইদুর ভাইয়ের লোক আমি একটু অ্যাড করতে চাই। সাইদুর ভাই খুব চমৎকার ব্ল্যাক মানি নিয়ে বা অপরিদর্শিত টাকাটা নিয়ে বলছে। টাকা কিন্তু কেউ ইচ্ছাকৃত ভাবে অপরিদর্শিত রাখে না। এটা যখন আমার বাবা একটা বাড়ি গুলশানে রেখে গেছিল, সেই বাড়ি যখন আমি বিক্রি করলাম তখন কিনছিল বাবা 50,000 টাকা কাঠা, আর এখন আমি বিক্রি করলাম 5 কোটি টাকা কাঠা। তো এই যে ডিফারেন্স মানে হইলো, তার একটা অংশ আমি ট্যাক্স দিলাম, কারণ এর বেশি ট্যাক্স নিব না, কারণ সরকারের নির্দিষ্ট অঙ্ক আছে ওখানে যে এত টাকা হইলো ওখানে বেচা কেনা হবে। ধরেন 2 লাখ টাকা, আর আমি বেচছি 5 লক্ষ টাকা, তাহলে আমার 3 লাখ টাকা তো ব্ল্যাক মানি হয়ে গেল, এই অপদর্শিত হইলো। আমাকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে টাকাটা আমি রাখবো কোথায়? বালিশের নিচে। তার মানে আপনি বলছেন যে আমাদের সিস্টেমের মধ্যেই বেশ কিছু জটিলতা বা ঝামেলা রয়েছে, জটিলতা আছে, এবং এই টাকাটাই চলে যায় বাইরে বা যে কোনো নিয়ে যায়। জি জি, জনাব মোস্তাক আহমেদ সাদিক, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা ছোট করে জনাব মাহমুদ হোসেন আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে যেই হিসেবগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দিয়ে থাকে, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 60 থেকে 65,000 কোটি টাকা পাচার হয়ে যায় বিভিন্নভাবে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে। তবে করোনার মধ্যে যেমনটি জনাব সাইদুর রহমান বলেন, এখন তো সারা পৃথিবীর অর্থনীতির অবস্থায় টালমাটাল। অনেকে হয়তো বা ভাবতে পারে এই টাকাগুলোকে দেশে ফিরিয়ে আনতে, এই জন্যই সরকার হয়তোবা চিন্তা করছে যে এই 1 বছর জন্য সুযোগটা দিতে। আপনি বিষয়টাকে কিভাবে মনে করেন এবং সেই এতে আসলে ইতিবাচক হবে কিনা পুঁজিবাজার, চাঙা হবে কিনা পুঁজিবাজার, বা দীর্ঘমেয়াদে কোনো ইনভেস্টমেন্ট আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে দুটো ইস্যু, একটা হচ্ছে নৈতিকতার দিক আর একটা হচ্ছে বাস্তবতার দিক। আপনি যদি নৈতিকতার দিক থেকে বলেন
তাহলে একদম এটা আপনার হচ্ছে এনকারেজিং হওয়া উচিত না। বিশেষ করে বাংলাদেশে যে প্র্যাকটিসটা থাকে, যেহেতু এটা নেভার এন্ডিং প্রসেস হয়ে যাচ্ছে, তো কাজেই এই বছর আপনার যদি কেউ আপনার অ্যাভয়েড করতে পারে রেগুলার রেটে কর্পোরেট ট্যাক্স দিয়ে, পরবর্তীতে সে ওই আনট্যাক্সড মানিটা ট্যাক্সড করার জন্য সে আপনার খুবই কনসিডারেবলি লোয়ার রেটে দিয়ে এটা কিন্তু আবার মূল ধারায় ফিরিয়ে আনতে পারে। তো কাজেই এটা রেগুলারলি আপনার মনে করেন রেগুলার রেটে ট্যাক্স দেয়া, ফুল ডিসক্লোজারে ট্যাক্স দেওয়ার যে একটা এপ্রিসিয়েশন থাকবে তা না হয়ে এটা ডিমোটিভেটিং ফ্যাক্টর হয়। এটা হচ্ছে পলিসিগত একটা কনফ্লিক্ট তৈরি করছে। সত্যিকার অর্থেই আপনার মনে করেন আপনার ওই 70,000 কোটি টাকা বা 65,000 কোটি টাকা, বাট আসলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট আমার ধারণা মতে আরো অনেক বেশি। জি জনাব মাহমুদ হোসেন এফসি, আপনাকে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা কিছুটা শুনতে বিলম্ব হচ্ছে আমাদের, আপনিও থাকুন আমাদের সঙ্গে। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যেতে চাই, বিরতি থেকে সেই বিষয়ে আলোচনা করতে চাই। দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে, ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আবারও, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি বাজেট ও পুঁজিবাজার নিয়ে। বিরতিতে যাওয়ার আগে বেশ সুন্দর আলোচনা আজকে হচ্ছে। জনাব মাহমুদ হোসেন এফসি, আপনার কাছে সরাসরি প্রশ্নে আসতে চাই। আমরা কদিন আগেই দেখলাম ডিএসসি থেকে ইটিএফ এবং এটিবি এই দুটি প্ল্যাটফর্ম চালুর কথা বলা হয়েছে। যদিও এটিবি আমরা জানি অনেক আগেই ঘোষণা দিয়ে সময় মতো আসতে পারেনি, খুব শীঘ্রই তারা বলছেন সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বাজারে চালু হবে, ওটিসি মার্কেট থাকছে না। এই দুটো প্ল্যাটফর্ম আসলে, এবং ইটিএফ এর কথা বলা হয়েছে যে এটি অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো হবে ডিএসসি 30 ইন্ডেক্সের আলোকে। এমন আপনি একটু বলবেন যে এই বিষয়গুলো আসলে বাজারের জন্য কতটুকু ইতিবাচক হবে বা কিভাবে কাজ করবে? দেখুন, আমি বাজারের প্রভাবটা বলি, কাজ কিভাবে করবে এটা ভালো আরো সাইদুল ভাই বলতে পারবেন আমার চেয়ে। দেখুন, যে কোনো নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসা এটা তো ডেফিনেটলি ওয়েলকাম, কারণ আমরা সবসময় বলছি যে আমাদের বাজারে আদার দেন আপনার হচ্ছে শেয়ার ছাড়া তেমন অ্যাট্রাকটিভ কোনো প্রোডাক্ট কিন্তু মার্কেটে নাই। সেক্ষেত্রে ইটিএফটা কিন্তু নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ, এবং এটা যদি ঠিক মতো মার্কেট করা যায় তাহলে কিন্তু আপনার খুব ভালো রকম একটা আপনার মনে করেন ব্যবস্থা হবে বলে আমি মনে করি। আর অন্য যে প্ল্যাটফর্মের কথা বলেছে, এখন তো তথ্য প্রযুক্তির যুগ এবং নিত্য নতুন জিনিস আনতেই হবে। ইভেন আমাদের যে আপনার কৌশলগত অংশীদার স্টক এক্সচেঞ্জে যাকে নেওয়া হয়েছিল ডিমিউচুয়ালাইজেশনের আন্ডারে, তাদেরও কিন্তু এরকম প্রোডাক্টগুলো নিয়ে আসার কথা, যদিও এটা অনেক ধীরগতি হচ্ছে। তো কাজেই আমি কিন্তু কেন ধীরগতি হয়েছে আমরা সেই প্রশ্ন নিয়ে জনাব সাইদুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। জনাব মাহমুদ হোসেন এফসি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে একটু ছোট করে বলতে হবে আপনাদের। জনাব সাইদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই যে অনেক দেরি করে আমরা দেখলাম যে এটিবি এখনো পর্যন্ত ডিএসসি কর্তৃপক্ষ জানে না, যে তারা বলেছে সেপ্টেম্বর অক্টোবরে, কিন্তু একদমই ফিক্স করে তারা বলতে পারেনি। আপনি বিষয়টি কিভাবে দেখেন? দেখেন, আমাদের দেরি হলেও আমরা যে এইগুলা চালু করতে পারতেছি সেইটার জন্যই আমরা মনে করি যে আনন্দিত, এবং আমরা মনে করি যে ডিএসসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব। আমরা অনেকদিন যাবতই চাচ্ছিলাম যে আমাদের পুঁজিবাজারে শুধু ইকুইটি বেস না হয়ে মাল্টি প্রোডাক্টের জন্য। তো ইতিমধ্যে আপনি দেখছেন যে বন্ড নিয়ে বেশ কিছু অ্যাক্টিভিটিস হয়েছে, এখন এটিপি আসতেছে এবং এই অল্টারনেট বুট আসবে। সেটা দেরিটা নিয়ে আমরা হতাশ হইতে চাই না, আসার পরে স্মুথ অপারেশনটাই আমাদের কাম্য। জি জনাব সাইদুর রহমান, যদি জানতে চাই যে এটিপি আসলে তো ওটিসি প্ল্যাটফর্মটি থাকছে না, সেই ক্ষেত্রে যে আমরা দেখি ওটিসি থেকে কোনো শেয়ার যখন মূল মার্কেটে আসে হুড় করে দাম বাড়তে থাকে, আমরা তমিজুদ্দিন টেক্সটাইল বা এরকম কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখলাম, সেটি নিয়ন্ত্রণ আসলে কি করা উচিত যদি একদম সংক্ষিপ্ত করে বলেন? এইটা একেবারে বিনিয়োগকারীর একটা সাইকোলজিক্যাল প্রবলেম। তারা অনেকেই না বুঝে বিভিন্ন ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে করে, কিন্তু সেটা দেখেন সেই প্রাইসগুলো কিন্তু খুব একটা সাস্টেন করে না, সেই জন্যই আমরা কিন্তু বিনিয়োগকারীদেরকে অনুরোধ করি যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ করেন না। কারণ যেই কোম্পানিটা ওটিসিতে যায়, ওটিসি থেকে মূল মার্কেটে আসার সাথে সাথেই তার কিন্তু রেডিক্যাল চেঞ্জ হবে না, আসার পরে বিজনেস পারফরমেন্স দেখে চিন্তা করা উচিত। কিন্তু আমাদের কিছু বিনিয়োগকারী অতি উৎসাহী হয়ে ভুল তথ্যের উপরে ভিত্তি করে
এই ধরনের বিষয়ের সাথে জড়ায় যায় এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা নিয়ে পরে অন্যদের বদনাম হয়। ক্ষতিগ্রস্ত হয় এক গ্রুপ, বদনাম হয় অন্য আরেক গ্রুপের। অনেক ক্ষেত্রে দেখা যায় রেগুলেটরকেও দোষারোপ করা হয়, কিন্তু সত্যিকার অর্থে আপনার টাকা আপনাকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। আপনার টাকার নিরাপত্তা বা আপনার বিনিয়োগের নিরাপত্তার কথাটা কিন্তু আপনাকে ভাবতে হবে সবাই আগে। খুব সুন্দর কথা বলেছেন যে বিনিয়োগ নিরাপত্তা নিজেকে ভাবতে হবে। জনাব সাইদুর রহমান অসংখ্য ধন্যবাদ। জনাব মোস্তাক আহমেদ সাদিক, শেষবারের মতো আপনার কাছে আসতে চাই। ডিএসসির ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে বিপদকালীন সময়ে ডিএসসি কি করছে বা এই যে এটিবির মতো প্ল্যাটফর্ম আনতে এত দেরি কেন। আপনার কাছে জানতে চাইবো যে সামনে বাজেট, এটি নিয়ে অবশ্য তারা একটি সুপারিশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। খুব সংক্ষিপ্ত করে একটু বলেন যে ডিএসসির ভূমিকাটি আর কি হলে পরে ভালো হয় বাজারের জন্য। ডিএসসি তো ডিএসসি একটা প্ল্যাটফর্ম, ডিএসসি ভূমিকাটা কি হবে এখন পর্যন্ত ডেরিভেটিভস কিছু আসে নাই। আমরা ডিমিউচুয়ালাইজ হয়ে গেছি প্রায় 2 মাস 2 বছর হয়ে গেছে, 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে আমরা ডিমিউচুয়ালাইজ। এখন যে একটা ইটিভি আসতেছে এটা ধরেন একটা প্ল্যাটফর্ম হইতেছে। আপনি যে প্রশ্নটা করছেন যে ওটিসি মার্কেট থাকছে না, ওটিসি মার্কেট থেকে তো আসতেছে এবং ওটিসি মার্কেট অল্টারনেটিভ মার্কেটে তো ওটিসি ট্রেড হতে পারে। কাজেই আপনার এরকম কিছু না যে যে জিনিসটা সাইদুর ভাই বললেন যে কিছু কিছু বিনিয়োগকারী আছে অতি উৎসাহী হয়ে যায়, মনে করে যে কি জানি মার্কেটে এটা জানি কি হবে, একবারও বুঝে নাই যে ওটিসি মার্কেট থেকে সে উঠে আসছে 1% ডিভিডেন্ড দিয়ে সে মেন বোর্ডে আসছে। এর অর্থ জনাব মোস্তাক সাদিক শেষ করতে হবে, যদি একদম শেষ কথাটি বলেন। শেষ কথাটা আমি একটা কথাই বলবো যে আপনারা যারা বিনিয়োগ করতে চান বা বিনিয়োগকারী সবাইকে একটুখানি বুঝে শুনে বিনিয়োগ করেন। জেনে বুঝে বিনিয়োগ করুন। জনাব মোস্তাক সাদিক অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব সাইদুর রহমান আপনাকেও ধন্যবাদ। জনাব মাহমুদ হোসেন এফসি, আমরা আশা করি পরের কোনো পর্বে আপনারা আমাদের অতিথি আবারও থাকবেন। দর্শক আজ এই পর্যন্তই। পুঁজিবাজার জেনে বুঝে বিনিয়োগ করুন এবং আপনারা ভালো থাকুন। আর সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়।